আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। বাংলাদেশে এই মুহূর্তে যদি প্রধান তিনটি রাজনৈতিক দলের নাম আমরা বলি, তাহলে প্রথমেই অবশ্যই বিএনপি আসে, এরপরে জামায়াত ইসলামী এবং শেষে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ছাত্রদের যে নতুন যে রাজনৈতিক দল। কেন কথা বলছি? কারণ এই তিন দলের মধ্যে এখন আমরা লক্ষ্য করছি যে তিন দল তিন পথে যাচ্ছে। বিএনপি একদিকে যাচ্ছে, জামায়াত ইসলামী একদিকে যাচ্ছে, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আরেকদিকে যাচ্ছে। অন্যদিকে বাম সহ বিভিন্ন ছোট ছোট দল যে আছে, ইসলামী যে দলগুলো আছে, সে দলগুলোরও অবস্থান আসলে কি সেটা স্পষ্ট না, এবং তারা আসলে তাদের মতো করেই আছে। এবং এই যে তিন দল, আজকে তিন দল নিয়ে মূলত আলাপ করব, এবং এই তিন দলের যে ত্রিমুখী অবস্থান, তিন পথে চলে যাওয়া, এটা বাংলাদেশের রাজনীতির জন্য কতটা সংকট, সেই বিষয়টিতেই আজকে ফোকাস করব। তো এর মধ্যে তিন দলের এই যে তিন পথে যাওয়া, এই তিন পথে যাওয়ার সবচেয়ে প্রধান যে ইস্যু এই মুহূর্তে, সেটা হচ্ছে পিআর বা সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব নির্বাচন, সেটি নিয়ে বিবাদ। এবং বিএনপি স্পষ্টই বলছে তারা কোনোভাবেই এটা মেনে নেবে না। জামায়াত বলছে যে তারা এটা মানতেই হবে, না মানলে তারা প্রয়োজনে আন্দোলনে যাবে। এনসিপি বলছে তারা নতুন সংবিধানের আলোকে নির্বাচন চায়, গণপরিষদ নির্বাচন সহ তাদের দাবিটা একটু ভিন্ন ভিন্ন। তো যেটা বলছিলাম যে এই যে ঐক্যের জায়গায় না পৌঁছে দলগুলো যে ভিন্ন ভিন্ন পথ বেছে নিয়েছে, এটা বাংলাদেশের জন্য কি ধরনের বিপদ আনতে পারে, এটা এই প্রশ্নের উত্তরটা আজকে খুঁজবো। তার আগে আমরা দেখে নিতে পারি তারেক রহমান পিআর নিয়ে কি বলেছেন। তিনি সর্বশেষ বক্তব্যে পিআর নিয়ে তার এবং তার দলের অবস্থান খুব স্পষ্ট করেছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি এখনো পিআর পদ্ধতিতে নির্বাচনের উপযোগী নয়। তিনি এই পদ্ধতিকে খুব বেশি যে নিন্দা করেছেন, খারাপ বলেছেন, এমনটি না। তবে তিনি বলছেন যে আমাদের যে অবস্থান, আর্থসামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক পরিস্থিতিতে পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের জন্য উপযোগী নয়। তিনি বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আলোচনা সভায় এই কথাগুলো বলছিলেন। জন্মাষ্টমী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল এবং ভার্চুয়ালি তিনি বক্তব্য দিচ্ছিলেন। তো প্রধানমন্ত্রীর বক্তব্যে পিআর পদ্ধতির সমালোচনা করে তারেক রহমান বলেন, কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই সেটি জনগণের জানার অধিকার রয়েছে। কিন্তু প্রস্তাবিত যে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে, জনগণের সেটি জানার অধিকার, জানার পরিষ্কার কোনো সুযোগ নেই। যে কারণে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি জাতীয় সংসদে বা সরকারের প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদের জনগণের মুখোমুখি হয়ে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি। পিআর পদ্ধতি এবং আরো দু একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্ন মত রয়েছে, প্রতিটি বিষয়ই সময়ের সঙ্গে সঙ্গে সুন্দরভাবে সমাধান হয়ে যায় বলে আশা প্রকাশ করেন তিনি। এই যে তিনি আশা প্রকাশ করেন, ইতিবাচকভাবে জিনিসটাকে বলছেন, এটাকে আমরা একটু নজরে রাখছি। এই পয়েন্ট নিয়ে কথা বলবো। তিনি বলেন, যারা আসন্ন নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন এবং এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন, একই সাথে পরাজিত পলাতক ফ্যাসিস্ট সরকারের পুনর্বাসনের পথ হয়তো সুগম হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য বা নিত্য নতুন শর্ত জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয় ঠেকাওয়ের মতো অপরাজনীতি চালু করেছিল। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে সহযোদ্ধা কিছু ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ ও সেই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমান এই যাদেরকে অভিযুক্ত করলেন, নিঃসন্দেহে তারা, আমরা সবাই জানি যে জামায়াত ইসলামী কিন্তু তাদের মোটামুটি একটা সুর বদল দেখেছি। বিশেষ করে সংসদের যে দুই কক্ষ, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, কোনো কক্ষেই বিএনপি পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক যে পদ্ধতি সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু উচ্চ কক্ষের সংখ্যানুপাতিক যে পদ্ধতি তার বিরুদ্ধে বিএনপি শক্ত কোনো অবস্থান নেয়নি। সেই হিসেবে ধরে নেওয়া যায়, আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতির গতি প্রকৃতি খেয়াল করছি, আমরা ধরেই নিয়েছি যে বিএনপি হয়তো বা উচ্চ কক্ষে যে পিআর পদ্ধতি, এই ক্ষেত্রে তারা ছাড় দিয়ে দিতে পারে। কিন্তু এখন জামায়াত ইসলামী তারা একটু সুর বদল করে তারা এখন বলছে যে না, নিম্নকক্ষ পিআর হতে হবে, এবং এই আন্দোলনে প্রয়োজনে তারা, মানে এই দাবি আদায়ে প্রয়োজনে তারা রাজপথে নামবেন। এবং এর সঙ্গে তারেক রহমানের বক্তব্য ফিরবো, এবং তার আগে একটু উল্লেখ করে নিই যে জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং সিইসির সঙ্গে বৈঠকে তিনি বলছেন দাবি ও শর্ত পূরণ না হলে নির্বাচন হবে না। মানে তারা এখন খুব নতুন শর্ত, এই যে শর্তের কথা তারেক রহমান বললেন, তাহলে দেখা যাচ্ছে যে জামায়াতের শর্তের দিকেই তিনি মূলত ইঙ্গিত করছেন যে জামায়াত ইসলামী বিশেষভাবে পুরো নির্বাচনী প্রক্রিয়াকে অন্যদিকে নিয়ে যেতে যায় কিনা। কিন্তু একই সঙ্গে তিনি বলছেন যে একটা, যেটা বলছিলাম যে
উনি কিন্তু একটু ইতিবাচকভাবেও জিনিসটাকে দেখছেন যে যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে প্রতিটি বিষয়ে সময়ের সঙ্গে সঙ্গে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মানে বিএনপির দিক থেকে এক ধরনের সফট বা ইতিবাচক পদক্ষেপ থাকতে পারে সেই ইঙ্গিত তিনি দিয়েছেন, যদিও তিনি আবার পরবর্তীতে ষড়যন্ত্রকারী এবং ষড়যন্ত্র করা হচ্ছে এমন কথাও বলছেন। তো বাংলাদেশের এই যে একটা পরিবর্তিত পরিস্থিতি, এখানে প্রধান 3 রাজনৈতিক দল তারা যদি ত্রিমুখী একটা অবস্থান নেয় সেটা কিন্তু একটা বড় শঙ্কার কারণ, এবং ত্রিমুখী অবস্থান নিতে গিয়ে তারা যদি আবারও রাজপথের সমাধান কি তারা বেছে নেন, আলাপ আলোচনা নিজেদের মধ্যে না করে, তাহলে কিন্তু আবার বাংলাদেশ হোঁচট খেতে পারে। আমি আমার একাধিক ভিডিওতে, এমনকি অনেক ভিডিওতে একথা বলেছি যে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবে, কিন্তু সেটা যেন টেবিলে সমাধানের চেষ্টা করা হয়। রাজপথের আন্দোলন নিঃসন্দেহে গণতান্ত্রিক একটা পরিবেশে থাকে, কিন্তু সেটা যেন এক্সট্রিম লেভেলে না যায়, সহিংসতার পর্যায়ে না যায়, এবং এই যে মতবিরোধগুলো এগুলো যেন টেবিলে সমাধান করা হয়। আজকের এই যে ত্রিমুখী অবস্থান, এই অবস্থানের সঙ্গে বিএনপির দিক থেকে পিয়ার পদ্ধতির যে দাবিগুলো অন্য দলগুলো করছে, জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল করছে, এর সঙ্গে বিএনপির যে অবস্থান যে মানব না, এই অন্য দলগুলো যে উৎকণ্ঠার জায়গাটা সেটাও বিএনপিকে বিবেচনায় নিয়ে কিন্তু খুব কৌশলের সঙ্গে সমাধানটা করতে হবে। দর্শক, এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি বানাবো, কারণ বিএনপি যদি ক্ষমতায় যায় বিরোধী দল কারা হবে, কয়টি আসন নিয়ে তারা বিরোধী দল হবে, এই প্রশ্ন আছে। কারণ বিএনপি এখন যে পরিস্থিতি, তাতে বিএনপি যদি 280-90টি আসন পেয়ে সংসদে যায়, সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে বিরোধী দল কারা হবে? বিরোধী দল ছাড়া যদি বিএনপি এখন এতগুলো আসন নিয়ে সংসদে যায়, আওয়ামী লীগও কিন্তু ব্যাপক বা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে গিয়েছিল। এর আগে বিএনপি যে 4 দলীয় জোট সরকার ছিল সেটাও কিন্তু বিপুল আসন, বিপুল জনসমর্থন নিয়ে গিয়েছিল, পরিণতি কিন্তু ভালো হয়নি। মানে সংসদে বিরোধী দলের আসনটি কিন্তু কারা নেবে, এই প্রশ্নটি এখন সবার আগে উঠছে। যেটা বলছিলাম যে এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আমি করব, কিন্তু শুধু এটুকুই বলতে চাই যে বিএনপি যদি এখন জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলগুলোর সঙ্গে নিজেদের উদ্যোগে, এখানে কোনো মধ্যস্থতাকারী বা অন্য কোনো কিছুর দরকার নেই, নিজেরাই যদি আলাপ আলোচনা করে একটা সমাধানের দিকে যায়, সেটা অনেক বেশি ভালো। এবং এক্ষেত্রে যদি একে অপরকে দোষারোপ বা যে কারণে হোক, আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামীর রাজনীতি এন্ডোর্স করি না, বা তাদের রাজনীতির পক্ষে কখনো বলিওনি। তারা যে ধরনের রাজনীতি করে, তাদের রাজনীতি সবসময় ভুল রাজনীতি আমার কাছে মনে হয়, কিন্তু বাংলাদেশের একটা অংশ তাদেরকে সমর্থন করে, এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। এবং বিএনপির তো বিপুল জনসমর্থন আছেই, এনসিপির প্রতিও মানুষের একটা অংশের সমর্থন কিন্তু দাঁড়িয়েছে, এটা আমরা মানি বা না মানি, এটাও সত্য কথা। সুতরাং এই 3 দলের সর্বোচ্চ নেতাদের উচিত হবে নিজেরা বসে সমাধান করা, এবং যেখানে সমাধানটা আপনারা করতে পারবেন না সেখানে অবশ্যই জনগণের মতামত দিতে হবে, এবং বড় বড় ইস্যুতে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে জনগণের সিদ্ধান্ত বা জনগণের মতামতও নিতে হবে। বটম লাইন হলো যে দলগুলোর এই যে ত্রিমুখী যাত্রা, এটা ভালো কথা নয়, এবং এতে করে নিজেরাই সংকটে বিপদে পড়ে যেতে পারেন। পিয়ার হোক আর অন্য যে কোনো ইস্যু হোক, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের পথ খুঁজে নিতে হবে। 3 দিকে হাঁটলে কিন্তু সেই ত্রিমুখী যে পথ এবং সংঘাতময় যে পথ, সেই পথের কিন্তু সেই পরিবেশে অন্য যে কোনো অগণতান্ত্রিক শক্তি কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আশা করি দলগুলো বুঝতে পারবে। বিশেষ করে বড় দল হিসেবে বিএনপির কিন্তু এখানে সবচেয়ে বড় রোল প্লে করার সুযোগ আছে। যারা পিয়ার পদ্ধতি চায় তাদেরকে সরাসরি ষড়যন্ত্রকারী বা নির্বাচন পেছানোর পায়তারাটায় তারা না বলে, বরং তাদের কথাটাও শুনুন, তাদের সঙ্গে ইতিবাচকভাবে আলাপ আলোচনা করুন, তাহলে একটা সমাধানের পথ বের হতে পারে, যেটা তারেক রহমান বলেছেনও যে সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হবে। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।